অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন চারু বন্দ্যোপাধ্যায়ের লেখা গুণী। গোকুল যখন বারবার 3বার চেষ্টা করিয়াও এফে পাশ করিতে পারিল না, তখন তাহার বাবা বলিলেন, তোর লেখাপড়া কিছু হবে না, তুই একটা চাকরি কর। কিন্তু গোকুল তাহার পাঠ্যপুস্তকে পড়িয়াছিল বাণিজ্যে বসতি লক্ষ্মী। সে ঠিক করিল দাসত্ব করা কিছু নয়, বাণিজ্য করিয়া লক্ষ্মী ঠাকুরনকে রাতারাতি লোহার সিন্ধুকে বন্দি করিতে হইবে। তাহাদের গ্রামের বিধু বাগচি কয়লার কারবার করিয়া বড়লোক হইয়া উঠিয়াছে। গাঁয়ের লোকের ভাষায় বলিতে গেলে আঙুল ফুলিয়া কলা গাছ হইয়াছে। সুতরাং সেই বাঁধা রাস্তা দিয়া লক্ষ্মী ঠাকুরনের বাহনটিরও আসিতে কোনো ক্লেশ ও আপত্তি না হইবারই কথা। এই মনে করিয়া গোকুল কয়লার ব্যবসা আরম্ভ করিয়া দিল। বছর 3 ধরে 1000-15-20 টাকা লক্ষ্মীর বাহনটিকে ঘুষ খাওয়াইল, কিন্তু কিছুতেই লক্ষ্মীর দর্শন মিলিল না। তখন দেনার দায়ে সর্বস্ব বরাকরের কয়লার খাদে বিসর্জন দিয়া একখানি মাত্র দা কোনো মতে বাঁচাইয়া গোকুল গজভুক্ত কপিত্থের মতো বাড়ি ফিরিয়া আসিল। গোকুল মনে মনে ঠিক করিয়া আসিয়াছিল যে তাহার বাবা তাহাকে লোকসানের জন্য যদি অতিরিক্ত রকমের তিরস্কার করেন, তবে সে ওই দাখানি গলায় বসাইয়া ব্যবসার শেষ দিয়া জীবনেরও শেষে একটি রক্তবর্ণ দাঁড়ি টানিয়া দিবে। কিন্তু গোকুল আশ্চর্য হইয়া দেখিল তাহার বাবা তাহাকে লোকসানের সম্বন্ধে না রাম না গঙ্গা কিছুই বলিলেন না। সহজ সাধারণভাবেই তাহাকে কুশল প্রশ্ন করিয়া বাড়িতে আদর করিয়া গ্রহণ করিলেন। গোকুল হাঁপ ছাড়িয়া বাঁচিল। যাক, বাবা তাহলে রাগ করেন নাই। গোকুল নিশ্চিন্ত হইয়া পুকুরের মাছের মুড়ো, বাড়ির গাইয়ের ঘন আউটানো দুধ খাইতে লাগিল। একদিন তাহার বুড়ো বাবা কোঁচার টেটটি গায়ে দিয়া গোয়াল ঘরের আগর মেরামত করিতেছিলেন। গোকুল সামনে খাটো পশ্চাতে লম্বা ছিটের শার্ট গায়ে বার্নিশ করা চকচকে পাতলা হালকা চটিচোরাকে পায়ে করিয়া টানিয়া টানিয়া সেখানে গিয়া দাঁড়াইল। বুড়া একবার ছেলের পাশ পিছন চাচা চুল ছাটার বাহার ও লম্বা ঝুলের ফ্যাশন দুরস্ত শার্টের 2 পকেটে হাত ভরিয়া দাঁড়াইবার কায়দা দেখিয়া লইয়া বলিলেন, বাবা গোকুল, তোমার সেই 20,000 টাকা দামের দাখানা একবার এনে দাও তো, আগরখানা বেঁধে ফেলি। গোকুল চোখ মুখ লাল করিয়া 20,000 টাকার দাখানি বাবার সামনে রাখিয়া দিয়া আড়ষ্ট হইয়া দাঁড়াইল। বৃদ্ধ বলিলেন, যাও বাবা, বিধুবাগজির বৈঠকখানায় গিয়ে বসোগে, এখানে দাঁড়িয়ে থেকো না, লোকে দেখলে ভাববে বাবু জন খাটাচ্ছে। গোকুলের সামনে সেই দাখানা চকচকে দাঁত মেলে পড়িয়া পড়িয়া হাসিতেছিল। গোকুল অল্পক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিয়া সেখান হইতে চলিয়া গেল। গোকুল যেমন ছিল তেমনি এক ছুটতে বাড়ি হইতে বাহির হইয়া বরাবর স্টেশনে গেল এবং একখানি বড়া করে টিকিট করিয়া গাড়িতে চাপিয়া বসিল। গোকুল পণ করিয়া বাড়ি ছাড়িয়াছে, যেমন করিয়া হোক টাকা উপার্জন করিতে হইবে। কেমন করিয়া তা সে জানে না। গাড়ির ঝাঁকানি খাইয়া মগজের মধ্যে চিন্তা ভাবনাগুলো একটু থিতাইয়া গেলে গোকুল ঠিক করিল বিনা মূলধনের ব্যবসা করিতে হইবে। এমন কোন ব্যবসা হইতে পারে? গোকুল ঠিক করিল ডাক্তারি করিবে। কয়লার ব্যবসা সম্বন্ধে তাহার যেমন শিক্ষা অভিজ্ঞতা ছিল, ডাক্তারি সম্বন্ধেও তেমনি। সুতরাং তাহার কাছে কয়লার ব্যবসা করা আর ডাক্তারি করা দুইই সমান। বড়া করে ব্যবসা সূত্র অনেক চেনাশোনা হইয়াছে, রাতারাতি পসারটা জমিয়া যাইতে পারে বই কি। গোকুল আপনার সেই পুরাতন পোড়া ঘরে কেরোসিনের বাক্সে আলমারি গড়াইয়া 2-4টা শিশি বোতল, রং করা চিরতার জল, কুইনিন লইয়া ডাক্তার হইয়া জাঁকিয়া বসিল। কয়লার আড়তদার গোকুলবাবুকে রাতারাতি ডাক্তারবাবুতে পরিণত হইতে দেখিয়া বরাকরের লোকেরা আশ্চর্য হইল, শঙ্কিতও হইল। অল্প দিনেই গোকুল বুঝিল
বরাকরের লোকেদের সে যতটা বোকা ভাবিয়াছিল তাহারা ততটা বোকা নয়। বরাকরের লোকের রোগ হয় নিশ্চয়ই, কিন্তু গোকুল ডাক্তার একটি রোগীরও দেখা পায় না। একে রোগীর সন্ধান নাই, তাহার উপর মুদি গোয়ালা কেহই আর ধারে উঠনা যোগাইতে চাহে না। তাহারা বাকি টাকার তাগাদা আরম্ভ করিল। তাহারা এই গোকুলের কাছে কত টাকা খাইয়াছে, কিন্তু এমনই নিমক হারাম তাহারা একটুও যদি চক্ষু লজ্জা রাখে, একটুও যদি খাতির রেয়াত করিয়া চলে, গোকুল বরাকরের লোকগুলোর উপর হাড়ে হাড়ে চটিয়া উঠিতে লাগিল। আগে গোকুল মনে করিয়াছিল চেনাশোনা জায়গায় তাহার পসার জমিবে ভালো। এখন ঠেকিয়া বুঝিল ঠকাইতে হলে অচেনা জায়গাতেই সুবিধা অধিক। গোকুল চাটিবাটি তুলিয়া মুশকিল আসানের আশা করিয়া আসানসোল গেল। বরাকরের লোকের সঙ্গে চেনাশোনা হইয়া গিয়াছিল, সেখানে মুড়ি ধারে উঠনা দিত, গোয়ালা ধারে দুধ জগাইত। কিন্তু আসানসোল একেবারে নির্বান্ধব দেশ, পকেট শূন্য। গোকুল স্থির করিল আগে একখানি ভালো দেখিয়া বাড়ি ঠিক করিতে হইবে, সেই বাড়িতে জাঁকাইয়া বসিয়া সকলের কাছে পসার করিয়া লইবে। গোকুল বাজার ছাড়িয়া আসিয়া দেখিল একখানি ছোট দোতলা বাড়ি, তাহার চারদিকে পাঁচিল ঘেরা হাতা। সেই হাতা একটুখানি বাগানের মতো রহিয়াছে। দেখিয়া তাহার লোভ হইল। বাড়িখানি খালিই আছে, ভাড়া পাওয়া গেলেও পাওয়া যাইতে পারে। গোকুল অগ্রসর হইয়া দেখিল একজন হিন্দুস্থানি চাকর চারপাইয়ের উপর বসিয়া বড় উল্লাসে গান করিতেছে। ভালোবাসতে এসে কানব কেনে সই। গোকুল তাহার কাছে গিয়া দাঁড়াইয়া বলিল, বাহ জমাদার সাহেব, তুমি তো তোফা বাংলা গান করতে পারো। এমন বাংলা তুমি শিখলে কেমন করে? হিন্দুস্থানিটা প্রথমে জমাদার সম্বোধনে খুশি হইয়া উঠিয়াছিল। তাহার উপর তাহার ভাষা শিক্ষার কৃতিত্বের প্রশংসা শুনিয়া একেবারে গদগদ হইয়া পড়িল। এক মুখ দাঁত বার করিয়া বলিল, হ্যাঁ বাবু, অনেকদিন বাংলা মুলক মে থাকা করিয়াছে কি না, उसलिए বাংলা শিখিয়াছে। এখানকার আদমি সব বলে কি, পরমেশ্বর তুমি তো বাঙালি হয়ে গেল, তুমি তো বাঙালি হয়ে গেল। গোকুল বলিল, হ্যাঁ জমাদার সাহেব, তুমি তো বহুত আচ্ছা বাংলা শিখেছ, গানও তো খুব সুন্দর করতে পারো। তুমি গান করো, আমি শুনি। পরমেশ্বর এক মুখ হাসিয়া চারপাইয়ের এক প্রান্তে সরিয়া বসিয়া বলিল, গান শুনবেন তো বসেন বাবু। গোকুল বসিল। পরমেশ্বর দুই হাতে দুই কান চাপিয়া ধরিয়া গাহিতে লাগিল। গান শেষ হইলে গোকুল বলিল, বাহ, কে তোফা গলা তোমার, আর কি সুন্দর গান। পরমেশ্বর গম্ভীর হইয়া মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ বাবু, গানটা বহুত আচ্ছা আছে, ইয়ে আমি বহুত কষ্ট করিয়া শিখিয়াছি। আচ্ছা জমাদার সাহেব, তুমি বুঝি এই বাড়ির বাবুর জমাদার? হ্যাঁ, ইয়ে বাড়ি তো লক্ষ্মীকান্ত বাবুকে আছে, আমি এখানকার বাগানের তদারক করি। গোকুল বুঝিল পরমেশ্বর জমাদার আসলে বাগানের মালিক। গোকুল বলিল, লক্ষ্মীকান্তবাবু এই বাড়িতেই থাকেন? কই, বাড়িতে তো কোনো লোক দেখছি না। না না, বাবু এই বাড়িতে থাকে না, ওই চৌরাহার পর যে বড় মাকান আছে ওই বাড়িতে বাবু থাকে। তুমি একলা তবে এই বাড়িতে? নেই বাবু, हमरा लोग ये বাড়িতে कोई থাকে না। ये बाड़ी में बहुत भूतेर डर আছে, সন্ধ্যা হয় আর हम सब भागी। গোকুল আনন্দিত হইয়া বলিল, বলো কি জমাদার সাহেব, তবে তো আমাকে এই বাড়িতে থাকতে হলো। আমি ভূতের ওঝা। বাবুকে বলে তুমি যদি ঠিক করে দিতে পারো, তাহলে আমি ভূত ভাগিয়ে বাড়ি ভালো করে দিতে পারি। পরমেশ্বর তটস্থ হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনি গুনি আছে? अलबत बाबू से हम बाड़ी दिलिया देव, यही बाड़ी तो ऐसे ही बंद पड़े থাকে। গোকুল চন্দ্র পরমেশ্বরের সুপারিশে লক্ষ্মীকান্তবাবুর কাছ হইতে বাড়িখানি দখল করিবার অনুমতি অতি সহজেই পাইল। বাড়িতে ভয়ানক ভূতের ভয়, কেহ এ বাড়ি ভাড়া লইতে চায় না। গোকুলবাবুর ঝাড়ফুঁকে বাড়িটা দুর্নাম যদি ঘোঁচে,
তবে গোকুলবাবুকে বেশি কিছু ভাড়া দিতে হবে না। প্রথম মাস বিনা ভাড়ায় থাকিবেন, তারপর যাবৎ থাকিবেন 7 টাকা ভাড়া কায়েমি রহিল। গোকুলও সানন্দে সেই বাড়ি দখল করিয়া বসিল। অমনি শহরময় রাষ্ট্র হইয়া গেল যে একজন খুব গুণী ডাক্তার লক্ষ্মীকান্তবাবুর ভুতুরে বাড়ি ভাড়া লইয়াছে। সে যখন ভূত ভাগাইতে পারে তখন রোগ ভাগাইবে, তাহা এমন আর বেশি আশ্চর্য কি। গোকুল পরমেশ্বরকে তাহার কাছে থাকিবার জন্য অনুরোধ করিল। পরমেশ্বর ডাক্তারবাবুর ভূত ভাগাইবার মন্ত্রতন্ত্র শিখিতে পাইবার প্রলোভনেও সেই বাড়িতে রাত্রিবাস করিতে কিছুতেই রাজি হইল না। অগত্যা গোকুলকে একাই থাকিতে হইল। প্রথম রাত্রিতে ভয়ে ভয়ে গোকুলের ঘুম হইল না। প্রভাতে উঠিয়াই গোকুল দেখিল সে বাঁচিয়া আছে কিনা ইহাই দেখিবার জন্য লক্ষ্মীকান্তবাবু হইতে আরম্ভ করিয়া ইতর ভদ্র বহু লোক বাড়ির বাহিরে ভিড় করিয়া দাঁড়াইয়া আছে। গোকুলের জাগরণ ক্লিষ্ট মুখ দেখিয়া লক্ষ্মীকান্তবাবু জিজ্ঞাসা করিলেন, কি ডাক্তারবাবু, খবর কি? গোকুল বলিল, মশাই, সে ভয়ানক। ভাগ্যেশ আমি বাড়ির চৌহদ্দি বন্দি করে ধুলো পোড়া দিয়ে রেখেছিলাম, তাই আমি বেঁচে আছি। লক্ষ্মীকান্তবাবু বলিলেন, তাহলে তো আপনি খুব বড় গুণী বলতে হবে। আমি অনেক টাকা খরচ করেছি মশাই, কিন্তু কোনো গুণী এ বাড়িতে এক রাত্রিরও বাস করতে পারেনি। কেবল এক মহেশপুরের কালীগুণী তেরাত্রির ছিল। তখন সকলেই এক বাক্যে বলিয়া উঠিল, ডাক্তারবাবুকেও 13 বেশি থাকিতে হইবে না। গোকুল গম্ভীর হইয়া বলিল, আচ্ছা, দেখা যাক। একজন বলিল, শনি মঙ্গলবার কেটে যাবে তবে জানব যে হ্যাঁ গুণী বটে। গোকুল শুধু বলিল, কাল তো মঙ্গলবার। আচ্ছা, কাল একবার কলিকাতন্ত্রের পিশাচদাপন মন্ত্রটা দিয়ে ঘাটবন্দি করে নেওয়া যাবে। দ্বিতীয় রাত্রে কাটাইয়া গোকুল দেখিল সে বাড়িতে এক ইঁদুরের উপদ্রব ছাড়া আর কিছুরই উপদ্রব নাই। কেন যে সে বাড়িটার ভুতুরে অববাদ হইয়াছে তাহা সে বুঝিতে পারিল না। তবে এইটুকু বুঝিতে পারিল যে গুণীরা শুধু ভয়েই সে বাড়িতে থাকিতে পারে নাই। বাড়ির ভিতর গরম আর ইঁদুরের হুটোপাটি হয় বলিয়া সে রাত্রে খাটিয়া আনিয়া খোলা বাগানের মধ্যে তোফা নিদ্রা দিল। বুধবার সকাল হইতে না হইতে গোকুলের বাড়ির ফটকের সামনে লোকে লোকারণ্য। সকলে স্থির করিল ভূতে খাটিয়া শুদ্ধ ডাক্তারবাবুকে বাহিরে ফেলিয়া দিয়া ঘাড় মটকাইয়া চলিয়া গিয়াছে। সকলেই পরস্পরকে নিকটে গিয়া গোকুলের অবস্থা দেখিবার জন্য উৎসাহিত করিতে লাগিল, কিন্তু কেহ আর সাহস করিয়া অগ্রসর হইতে পারে না। 1 পা আগাইয়া 3 পা পিছাইয়া যখন জনতা গোকুলের ফটকের কাছে কলরব করিতেছিল তখন গোকুলের ঘুম ভাঙিল। গোকুল ধর্মর করিয়া উঠিয়া বসিল। অমনি সকলে বাবারে বলিয়া ছুটিয়া 50 হাত পিছাইয়া গেল। যাহারা অসম সাহসী তাহারা আবার অগ্রসর হইয়া গিয়া ডাকিল, ডাক্তারবাবু। গোকুল অতি কষ্টে হাস্য সংবরণ করিয়া অগ্রসর হইয়া আসিয়া বলিল, আর মশাই, এ সব্যনেশে বাড়ি, বাবা। সকলে অমনি জিজ্ঞাসা করিয়া উঠিল, কেন, কি হয়েছিল? খাটিয়া শুদ্ধ টেনে। গোকুল তাহাদের মুখের কথা কাড়িয়া লইয়া বলিল, একেবারে বাইরে এনে এক আছাড়। তারপর গলা? হ্যাঁ, গলা টেপে আর কি। এমন সময় গুরুর আশীর্বাদে কণ্ঠকুণ্ডুয়ন মন্ত্র মনে পড়ে গেল। যেমন হুং হুং কটকট কণ্ডুয়ন বলা, আর অমনি সব দুদ্দার করে দৌড় দিলে, যেন সমস্ত পৃথিবী রসাতলে যাচ্ছে। অমনি আমি মূর্ছিত হয়ে পড়লাম। সমস্ত মন্ত্রটা রাউড়ানো হলো না? না, কই আর হলো, মূর্ছায় একেবারে দাঁত কবাটি। সকলে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তবে বাঁচলেন কেমন করে? ভূত ফিরে এলো না? গোকুল বলিল, ফিরবে কি? মন্ত্র যে মনে পড়ে গেছিল, মনের মধ্যে তো সবটা জেগে উঠেছিল, আর ধারালো মন্ত্রের গোড়ার খোঁচাটা খেয়েই বাচ্চা ধরনের মজা টের পেয়ে গেছে। বুঝে গেছেন যে আমার সঙ্গে চালাকি নয়।
ডাক্তারবাবুর খ্যাতি ও পসার হু হু করিয়া বাড়িয়া চলিল। একে ডাক্তার, তাই গুণী, তাই ব্রাহ্মণ। রোগ হইলে কুইনিন গোলা চিরে তার জল, মন্ত্রতন্ত্রের ঝাড়ফুঁক, শান্তি সস্তয়ন, সমস্তের জন্যই ডাক পড়ে গোকুল ডাক্তারকে। গোকুলের এখন রাজার হাল। কিন্তু এখনো সামনে শনিবার, শনিবার আবার অমাবস্যা। সেদিনটা ভালোই ভালোই উতরিয়া গেলে তবে বোঝা যাইবে যে হাঁ। লক্ষ্মীকান্তবাবু শনিবার প্রাতে জিজ্ঞাসা করিলেন, ডাক্তারবাবু কেমন বুঝছেন? গোকুল বলিল, বুঝছি তো বড় সুবিধের নয়, তাতে আবার কপালকুণ্ডলিনী তন্ত্রখানা বাড়িতে ফেলে এসেছি। তবে আজ যে শনিবার, তাই তো ভাবছি। তাতে অমাবস্যা, তাই তো। তবু দেখা যাক কদ্দূর কি হয়। না না ডাক্তারবাবু, অতটা সাহস করবেন না, ঠিক করে ভেবে দেখুন। তাল সামলাতে পারবেন তো? গোকুল দুই হাত জোর করিয়া মাথায় ঠেকাইয়া বলিল, আগে গুরুর আশীর্বাদে আর মা কালীর খাঁড়ার কৃপায় পারবো তো মনে হচ্ছে। আজকে সন্ধেবেলা থেকেই কুলার্ণব তন্ত্রের মতে পুরস্চারণ করে ভূতশুদ্ধি আর ভূতাপসারণ করতে হবে। লক্ষ্মীকান্তবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই ভূতশুদ্ধির কথা যা বললেন, ওতে মহেশপুরের কালীগুলি খুব ওস্তাদ, তাকেও আনিয়ে নেওয়া যাক, কি বলেন? আপনারা দুজনে তবু একটা জোর বাঁধবে তো? গোকুল প্রমাদ গুনিল। গুণী আসিয়া তাহার সমস্ত গুণ ফাঁস করিয়া না দেয়। তথাপি মুখে বলিল, তা বেশ তো, আপনার আনতে ইচ্ছা হয় আনুন, কিন্তু কিছু দরকার ছিল না। লক্ষ্মীকান্তবাবু বলিলেন, তা হোক ডাক্তারবাবু, কোথায় বলে সাবধানের বিনাশ নেই। আজকে যে বড় ভয়ানক দিন। গোকুল গম্ভীর হইয়া বলিল, তা বটে, কিন্তু কালীগুণী কি খুব জবরগুণী? ও বলেন কি, তার টিকিতে জট, বাঁ হাতে 3 আঙুলে ধরে মরার মাথার খুলিতে মদ খান। গোকুল চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, ও, তবে তো মস্ত গুণী। বিকেল নাগাদ কালীগুণী আসিয়া উপস্থিত হইল। লক্ষ্মীকান্তবাবুর বৈঠকখানায় গোকুলের ডাক পড়িল। গোকুল গিয়া দেখিল, এক বৈঠকখানা লোকের মধ্যে একজন লোক বসিয়া আছে। সে গুণী না হইয়া যায় না। তাহার 2 হাতে 2 তামার তাগায় 18 গণ্ডা মাদুলি, গলায় রুদ্রাক্ষের মালা, হিংলাজের মালা, হাড়ের মালা, স্ফটিকের মালা, মুসলমান ফকিরের তসবি মাল। তাহার প্রত্যেকটিতে এক একটা মাদুলি, একটা তামা বাঁধানো আংটি, সুতোয় জড়ানো নানাবিধ জড়িবুটি। তাহার কোমরের ঘুনশিতে একটি ঘষা পয়সা, 3 কড়া কানাকড়ি, একটা নাভিশঙ্ক, একটা কুমিরের দাঁত, একটা বাঘের নখ, আর তার সঙ্গে গোটা কতক মাদুলি ঝুলিতেছে। তাহার মাথার টিকিটি একটি জট, তাহার শেষ প্রান্তে একটি মাদুলি জটের পাকে কায়েমি হইয়া আটকাইয়া রহিয়াছে। পরনে তাহার লাল চেলি, কাঁধে লাল চেলির উত্তরীয়, কপালে রক্তচন্দন ও সিঁদুরের ফোঁটা। গোকুল দেখিল, কালীগুণী লক্ষ্মীকান্তবাবুর হাত দেখিতেছে। লক্ষ্মীকান্তবাবু বলিলেন, আসুন ডাক্তারবাবু, গুণীকে আপনার হাতটা একবার দেখান। গোকুল উহাকে গুণী বলিয়া স্বীকার না করিবার জন্য তাহাকে গুণী না বলিয়া বলিল, কালীপদবাবু কি মতে হাত দেখেন? কালী একটু বিরক্ত হইয়া বলিল, কি মতো দেখি তো আপনি কি বুঝবেন? আপনি কি আর শাস্ত্র কিছু আলোচনা করেছেন? তা একটু আধটু করেছি বই কি। আপনি গুনতে পারেন? তা তো আমাদের এতদিন বলেননি। গোকুল গম্ভীর হইয়া বলিল, নিজের বিদ্যের কথা কি নিজের মুখে বলতে আছে? লক্ষ্মীকান্তবাবু তাড়াতাড়ি আপনার হাত কালীর হাত হইতে ছাড়াইয়া লইয়া গোকুলের সম্মুখে প্রসারিত করিয়া ধরিয়া বলিলেন, ডাক্তারবাবু আমার হাতটা একবার দেখুন তাহলে। কালী গোকুলের উপর মনে মনে চটিল। গোকুল লক্ষ্মীকান্তবাবুকে বলিল, হাত দেখতে হবে না, আমি এমনিই বলে দিচ্ছি।
লক্ষ্মীকান্তবাবুর শ্রদ্ধা দ্বিগুণ বাড়িয়া গেল। কালী বলিল, ও, আপনি হনুমান চরিত্র কাক চরিত্র মতে গোনেন দেখছি। আপনি জানেন? হ্যাঁ, জানি বটে, তবে ততটা অভ্যাস নেই। গোকুল লোক পরম্পরায় লক্ষ্মীকান্তবাবুর সম্বন্ধে যেসব কথা শুনিয়াছিল তাহাই আবছা আবছা অস্পষ্ট করিয়া বলিয়া ভবিষ্যতে সুখ দুঃখ সম্পত্তি বিপত্তির খুব একটা লম্বা ফর্দ নির্ভয়েই দিয়ে গেল। গোকুলের বিদ্যা দেখিয়া লক্ষ্মীকান্তবাবু তো অবাক। কালীরও কৌতূহল হল, অনুরোধ করিল যে তাহারও অদৃষ্ট গুনিয়া বলিতে হইবে। গোকুল প্রমাদ গুনিল, এবার বুঝি সকল বিদ্যা ফাঁস হয়ে যায়। গুণী লোকের অদৃষ্ট বলা বড় শক্ত। তারা নিজের বিদ্যার প্রভাবে হয়কে নয় আর নয়কে হয় করে তোলেন কিনা। কিন্তু বিশেষ একে দেখছি জবর গুণী। কালী খুশি হইয়া গেল, তথাপি লক্ষ্মীকান্তবাবুও সে পীড়াপিড়ি করিয়া ধরিল। তবু দেখুন, সব না মিলুক, কিছু তো মিলবে। গোকুল আবার ওজোর করিল, জানেন তো, গণনা প্রভাতে জল ছোবার আগে যেমন হয়, ভরা পেটে তেমন হয় না। হ্যাঁ হ্যাঁ, তা বটে, তবুর পর গোকুলের আর এড়াইবার উপায় রহিল না। গোকুল চোখ পাকাইয়া কালীর দিকে কটমট করিয়া চাহিল। কালীর দৃষ্টি অমনি নত হইয়া পড়িল। গোকুল বুঝিল সে ভীরু ও দুর্বল প্রকৃতির লোক, উহাকে ধমকাইয়া অনেক কাজ হাসিল করা যাইবে। গোকুল ধমকাইয়া বলিল, আমার চোখের দিকে তাকিয়ে থাকুন। কালীর চোখ মিটমিট করতে লাগল। গোকুল শুনিয়াছিল যে কালীগুণী গয়লার বামুন, গয়লা পাড়াতেই তার বাস। তাই আন্দাজে গোকুল বলিল, একবার ছেলেবেলায় আপনার একটা খুব বড় ফাঁড়া গেছে। ভাগ্যে ভাগ্যে বেঁচে গেছিলেন, একটা গরু আপনাকে গুঁতোতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক, মা কোলে তুলে নিয়ে পালিয়ে এসেছিলেন। গোকুল বিরক্ত হইয়া বলিল, আহ, আপনি বলছেন কেন? ও তো আমিই বলবো। সকলের মন শ্রদ্ধায় ভরিয়া উঠিল। গোকুল আবার খানিকক্ষণ তাকাইয়া তাকাইয়া বলিল, একবার উঁচু থেকে পড়ে গিয়ে খুব আঘাত পেয়েছিলেন। আগে হ্যাঁ, গাছ থেকে। আহ, আবার বলছেন? ও তো পরে আমিই বলবো। কালী অপ্রস্তুত হইয়া বলিল, আচ্ছা বলুন দেখি, কি গাছ? গোকুল মুশকিলে পড়িয়া গেল। একটু চোখ পাকাইয়া ভাবিয়া বলিল, সে গাছে ব্রহ্মদত্তি ছিল। গাছে পা ঠেকাতেই কালী উল্লসিত হইয়া বলিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ ঠিক বটে, সেটা বেল গাছ। আহ, আমাকে বলতে দিচ্ছেন কই? গাছের নাম তো আমি বলতে যাচ্ছিলাম। আচ্ছা, অতীতের গণনা দেখে বিশ্বাস হলো তো? এবার বর্তমান বলি। আপনার বর্তমান সময়টা তেমন ভালো যাচ্ছে না। মানুষ প্রায়ই বর্তমানে সুখী থাকে না। সে অতীতের ও ভবিষ্যতের দিকে তাকাইয়া তাকাইয়া কেবলই দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে থাকে। ইহা ভাবিয়াই গোকুল বলিল, আপনার বর্তমান সময়টা তেমন ভালো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, আমি ভারী ঝঞ্ঝাটের মধ্যে মনের অসুখে আছি। এক বৈঠকখানা লোক সকলেই ডাক্তারবাবুর অসাধারণ ক্ষমতা দেখিয়া একেবারে মুগ্ধ হইয়া গেল। মনে মনে সকলে আঁচিয়া রাখিতেছিল, এই গুণী ডাক্তারবাবুটি ছাড়া আর কাহাকেও দিয়া চিকিৎসা করানো নয়। কালী বলিল, তারপর? গোকুল মুখ ঘুরাইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তারপর আজকে থাক, সে আর শুনে কাজ নেই। সকলের কৌতূহল একেবারে উৎসুক হইয়া উঠিল। সকলেই ব্যাপার কি জানিবার জন্য অনুরোধ করিতে লাগিল। গোকুলও অনেক ইতস্তত করিয়া যেন অগত্যা বলিল, আজকে একটা বিশেষ রকম ফাঁড়া দেখছি। আপনি পূর্বজন্মে যে জানোয়ার ছিলেন, সেই ভূত আজকে আপনাকে তাড়া করবে। কালীর মুখ শুকাইয়া এতটুকু হইয়া গেল, তবু সে ক্ষীণ স্বরে বলিল, পূর্বজন্মের কথা আপনি কোন শাস্ত্রের নির্দেশে বলছেন? সেরকম কি কোনো শাস্ত্র আছে? আপনি গুণী মানুষ,
আপনিই বলুন সে কোন শাস্ত্র? হ্যাঁ, গুরুদেব বলতেন বটে এইরকম শাস্ত্র আছে, যাতে করে পূর্বজন্মে কে কী ছিল আর পরজন্মে কে কী হবে তা বলা যায়। আপনি কি সে শাস্ত্র দেখেছেন? দেখেছি বই কি। আমার গুরু তিব্বত থেকে সে শাস্ত্র এনেছিলেন। তার নাম ঘটক ধটিনী অদৃষ্টসারিণী তন্ত্র। হ্যাঁ, গুরুদেব ওই রকম একটা প্রকাণ্ড কটমট নাম করতেন বটে। তখন সকলে জেদ করিতে লাগিল, বলিতে হইবে কালীগুণী পূর্বজন্মে কি ছিলেন আর পরজন্মে কি হইবেন। কালীর মুখ চুন হইয়া গিয়াছে, সে আর কোনো কথা কয় না। তাহা দেখিয়া গোকুলের একটু দয়া হইল, সে বলিতে ইতস্তত করিতে লাগিল। আবার সকলে জেদ করায় গোকুল বলিল, এত লোকের সামনে? লক্ষ্মীকান্তবাবু বলিলেন, লোকের সামনে বলতে কি শাস্ত্রে নিষেধ আছে? না, শাস্ত্রে ঠিক নিষেধ নেই, তবে। তখন সকলে কলরব করিয়া উঠিল, তবে আর কি, আপনি বলুন না। গোকুল যথাসাধ্য চেষ্টায় খুব গম্ভীর হইয়া বলিলেন, গুণী পূর্বজন্মে গরু ছিলেন, আর একটা গরুকে গুঁতিয়ে মেরে ফেলেছিলেন। সেই জন্য তিনি গয়লার বামুন হয়ে জন্মেছেন। আর সে ভূত হয়ে শনিবারে অমাবস্যার সুযোগ খুঁজে বেড়াচ্ছে। আজই তো শনিবার, অমাবস্যা। কালী বলিল, গভূত, সে যে ভয়ানক, সে আবার মন্তর মানে না। ভয় কি, আমি তো আছি। তখন সকলে আশ্বস্ত হইয়া কালীগুণের পরজন্ম শুনিবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। আপনি কোনো ধোপাকে মেরেছেন বা মারবেন? কালী ভীত হইয়া বলিল, হ্যাঁ, মেরেছি বটে, এই পরশু। কেন, কি হবে বলুন দেখি? আসছে জন্মে আপনি গাধা হয়ে জন্মাবেন। সভা একেবারে অবাক, নিস্তব্ধ। গোকুল হাসিয়া মনে মনে বলিল, আর এই জন্মে এখানকার সব কয়টি গাধা হয়ে জন্মেছেন দেখতে পাচ্ছি। গোকুলের এই বিদ্যে জাহির হইবার পর আর কেহ গোকুলকে নিজেদের অদৃষ্ট গণনা করিতে অনুরোধ করার সাহস করিল না। কে যে বানর ছিল আর কে যে হনুমান হইবে তাহা জানিতে বড় কাহারও উৎসাহ দেখা গেল না। সবার কেহ কথা কয় না দেখিয়া গোকুল কথা পারিল। চিন্তা করিয়া কাহাকেও তাহার গণনা শক্তির গূঢ় উপায়টি ধরিতে দিতে সে চায় না। সে বলিল, তারপর গুণীমশাই আজকের কি ব্যবস্থা করেছেন? মনে করছি কুলাকুল চক্রের উপর ভূতাপসারিণী হোমটা করব। কি বলেন আপনি? হ্যাঁ, সেটা তো করতেই হবে। ঠিক আমিও ওই কথাটি আপনাকে বলবো ভাবছিলাম। আপনি তো তাহলে মস্ত গুণী। এতক্ষণে আমি আপনার পরিচয় পেলাম। ও হোম তো যে সেটাও করতে জানে না, পারেও না, করতেও নেই। হ্যাঁ, তন্ত্রে নিষেধ আছে। হ্যাঁ, আছেই তো। আচ্ছা, আমি বলি কি, সঙ্গে ওই অক্রম চক্রে বসে পিশাচ বিদ্রাপন মন্ত্রটা জপ করলে হয় না? হ্যাঁ, অতি উত্তম। আমি হোম করব, আপনিই মন্ত্রটা জপ করবেন। আচ্ছা, তাই হবে। আমাকে তো আবার গোভূত বিতারিণী মন্ত্রটাও জপ করতে হবে। একটা গোভূত বিঘট্রিণী কবচ লিখে আপনার টিকিটে বেঁধে দেব। কালীর মুখ শুকাইয়া এতটুকু হইয়া গেল। তাহা দেখিয়া গোকুল তাড়াতাড়ি বলিল, একটা আমাকেও ধারণ করতে হবে। আপনার তো শিখা নেই দেখছি। আমার গুরু সম্প্রদায় নিঃশিখ। কালী বিজ্ঞের মতো মাথা নাড়িয়া বলিয়া উঠিল, ও, আপনারা তাহলে তিব্বতী আশ্রমের? আপনার দেখছি সমস্ত খবরই জানা আছে। শ্রী গুরুর প্রসাদে। গোকুল ভূত তাড়াইবার অনুষ্ঠানের একটা খুব লম্বা চওড়া ফর্দ করিয়া দিল এবং সেই ফর্দ কালীর সম্মুখে ফেলিয়া দিয়া বলিল, গুণীমশাই দেখুন তো কিছু ছাড়টার হলো কি না। কালী ফর্দে একবার চোখ বুলাইয়া বলিয়া উঠিল, করেছেন কি? আসল জিনিসই ভুল। কি মশাই? কারণ। গোকুল হাসিয়া বলিল, ওহো, ও জিনিসটা আমাদের গুরু সম্প্রদায় চলে নাকি না? ঠিক ঠিক,
আপনারা যে তিব্বতী সম্প্রদায়, আপনারা ঘৃতাভঙ্গ চায়ের কার্য পান করেন বটে, কিন্তু চাও তো ফর্দে ধরেননি। ও নেশাটা আমাকে নিয়মিত দুবেলাই করতে হয়, নইলে মন্ত্র জাগ্রত থাকবে কেন? হ্যাঁ, চা খেলে ঘুম আসে না বটে, কিন্তু আমার জন্য এক বোতল কারণ ফর্দে ধরে দিন। আমরা সব সাধনা করি কি না, কারণটা আমাদের নইলে নয়। তা অবশ্য, বলিয়া ফর্দে এক বোতল কারণ লিখিয়া দিল এবং বলিল, লক্ষ্মীকান্ত বাবু, কারণটা আমি নিজে কিনব, যে সে জিনিস তো পুজো আর্চায় চলে না। গোকুল নিজে গিয়ে খুব কড়া রকমের এক বোতল মদ কিনিয়া আনিয়াছিল এবং হোম করিতে করিতে কালীগুণীকে ঢালিয়া ঢালিয়া দিতে লাগিল। কালী বাঁ হাতের মাঝের দুটি আঙুল মুড়িয়া কনিষ্ঠা তর্জনীয় বৃদ্ধাঙ্গুলিতে একটি তেপায়া বৈঠক করিয়া তার উপর মদের ছোট্ট বাটিটি বসাইয়া পান করিতেছিল। তাহা দেখিয়া গোকুলের ভারী কৌতুক বোধ হল। সে জিজ্ঞাসা করিল, গুণীমশাই, ওরকম করে খাচ্ছেন যে? আপনাদের গুরু সম্প্রদায় তো এসব নেই, জানবেন কোত্থেকে? ডান হাতে করে খেলে কিংবা সোজা আঙুলে ধরে খেলে যে মদ খাওয়া হয়, মদ তো আমরা খাই না। বাঁ হাতে 3 আঙুলের ডগায় বসিয়ে খেলে হয় কারণ। আমরা কারণই পান করে থাকি। বেশ, একটা নতুন তত্ত্ব শেখা গেল। বড় ভাগ্যে আপনার হেন গুণীর সাক্ষাৎ পেয়েছি। আমাকে দয়া করে কিছু গুণটুন শিখিয়ে দিতে হবে কিন্তু। বেশ বেশ, কিন্তু জানেন তো শিবের গুরু রাম আর রামের গুরু শিব? তা অবশ্য, তা অবশ্য। আমার একটু একটু যে জানা আছে আপনাকে শিখিয়ে দেব বই কি। কিন্তু ভালোই ভালোই আজকের রাতটা তো কাটিয়ে উঠি। কালী আর চোখে একবার চারিদিকে দেখিয়া লইল। ইহা গোকুলের চোখ এড়াইল না। গোকুল আবার পাত্র পূর্ণ করিয়া দিল। কালী বলিল, অত ঘন ঘন না হে। বলেন কি? প্রত্যেক কুশির ঘিয়ের আহুতি যেমন হোমানলে পড়বে, অমনি এক এক পাত্র যশোরা নলে পড়বে, এই তো নিয়ম। দেখুন না, আমার জপের সুমেরু হবে এক বাটি চা। কালী খেলো হইয়া যাইবার ভয়ে আর কিছু বলিতে পারিল না, কিন্তু সে বুঝিতেছিল যে মদের নেশাটা মাথার মধ্যে চঞ্চন করিয়া চড়িয়া উঠিতেছে। খুব আড়ম্বরে জপ হোম শেষ হইল। তখন গোকুল বলিল, এইবার সর্ষে পড়া দিয়ে বাড়িটার ঘাটবন্দি করে দিয়ে আসি। কালের গা তখন ছমছম করিতেছিল। সে একলা থাকিতে হইবার ভয়ে বলিল, হ্যাঁ চলো, আমিও ধুলো পড়া দিয়ে রেখে আসি। ঘাটবন্দি করিবার জন্য বাড়ির চারিদিকে ধুলা ছড়াইতে ছড়াইতে কালী খুব তাড়াতাড়ি মন্ত্র আওড়াইতে লাগিল। ওং অপসভূত যে ভূত ভূবি সংস্থিতা যে ভূতা বিঘ্ন কর্তাস্তে নশস্ত শিবজ্ঞয়া ওং বেদলশ্চ অপশস্য রাক্ষসস্য সরীসৃপ অপসর্পন্ততে সর্বে চণ্ডিকাস্তেন তারিতা। ঘাটবন্দি করিয়া আসিয়া দুজনে খাটে মশারি খাটাইয়া শয়ন করিল। গোকুল দেখিল অত মদ খাওয়া সত্ত্বেও কালী ভয়ে ঘুমাইতে পারিতেছে না। গোকুল অনেকক্ষণ চুপ করিয়া শুইয়া থাকিয়া কালী ঘুমাইয়াছে কিনা দেখিবার জন্য আস্তে ডাকিল, গুণীমশাই। কালী একেবারে ধর্মর করিয়া বিছানার উপর উঠিয়া বসিয়া বলিল, হ্যাঁ কেন, কি হয়েছে? আজ ওরা কেউ এলেন না দেখছি। চুপ, এখনো বলা যায় না। তৃতীয় প্রহরেই ওদের বেশি উৎপাত। আবার অনেকক্ষণ চুপ থাকিয়া গোকুল ডাকিল, গুণীমশাই। কালী আবার লাফাইয়া উঠিয়া বসিয়া বলিল, কেন, কি হলো? গোকুল কোনো মতে হাসি চাপিয়া বলিল, আগে আমি একবার বাইরে যাব। কালীর তখন নেশায় শরীর অবশ হইয়া আসিয়াছে। সে শুইয়া পড়িয়া বলিল, আহ, তোমার এত ভয়? যাও, কিছু ভয় নেই, আমি শরীর সংরক্ষণী মন্ত্র পড়ছি, কিন্তু খবরদার দশরথের বেটার নাম করো না যেন। গোকুল মহা ভয়ের ভান করিয়া বলিল, হ্যাঁ বলেন কি? আমি যে মন্ত্রতন্ত্র সব ভুলে যাচ্ছি। ভয় নেই। হুং হুং হ্রিং বং সং ক্রং কট কট ফট ফট তাড়ায় তাড়ায় বলতে বলতে চলে যাও।
গোকুল রুদ্ধ হাসির বেগে কম্পিত স্বরে মন্ত্র আওড়াইতে আওড়াইতে বাহিরে চলিয়া গিয়া আর হাসি চাপিতে পারিল না। হো হো করিয়া উচ্চরবে হাসিয়া উঠিল। সে হাসি শুনিয়া কালী একেবারে বিকট চিৎকার করিয়া উঠিয়া বসিল। গোকুল ছুটিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, গুণীমশাই, ব্যাপার কি? কালী কম্পিত কণ্ঠে বলিল, বিকট হাসি শুনতে পেলে না? কই না তো। এইবার আসছেন তারা, খুব সাবধান। ভং ক্রং জং রং লং বং সং জং সং হং হং কট কট ফট ফট তারয় তারয়। গোকুলের হাস্যরোধ করা কষ্টকর হইয়া উঠিল। কিছুক্ষণ পরে গোকুল দেখিল কালী নাক ডাকিতেছে। কালী ঘুমাইয়া পড়িয়াছে। গোকুল বাহিরে গিয়া গোটা কতক ঢিল সংগ্রহ করিয়া আনিয়াছিল। সেই ঢিলগুলি একসঙ্গে মুঠা করিয়া জোরে ছুঁড়িয়া ফেলিল। একটা ঢিল দরজার শিকলে লাগিয়া শব্দ হইল, টুং। কালী একেবারে ধর্মর করিয়া উঠিয়া বসিয়া ডাকিল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। গোকুল ঘুমের ভান করিয়া জবাব দিল না। কালী বিরক্ত হইয়া চিৎকার করিয়া ডাকিল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। গোকুল ধর্মর করিয়া উঠিয়া বসিয়া বলিল, হ্যাঁ, কি? শিওরে সমন করে ভালো ঘুম আপনার যা হোক, ওরা যে এসেছেন। গোকুল বিস্ময়ের ভাবে বললে, এসেছেন কি? হ্যাঁ, দরজার শিকল খুলেছেন। না, ও ইঁদুরে মাটি ফেলেছে বোধ হয়। ইঁদুর নয় হে, ইঁদুর নয়, শিকল খোলা স্পষ্ট শব্দ শুনতে পেলাম। না না, ও কিছু নয়, আপনি নিশ্চিন্ত হয়ে শুয়ে থাকুন। আর তো কিছু শোনা যাচ্ছে না। তা হোক, মন্ত্রটা আওড়াও হে। ওং ভূত সিংহটা ছির সংকোচ শরীর মূল্যস জল জল। আচ্ছা গুণীমশাই, ওটা কিসের মন্ত্র? গোভূত তাড়ানো মন্ত্র কি? হ্যাঁ, দেখছো না মন্ত্রের সিংহ রয়েছে। ভূত সিংহটা ছির সংকোচ শরীর মূল্যস। গোকুল বলিল, আপনার টিকিতে সে কবচটা ঝুলছে তো? তা তো ঝুলছে, জল জল প্রজ্জ্বল প্রজ্জ্বল। তবে আর কোনো ভয় নেই। তুমি তো বললে ভয় নেই, কিন্তু এরা তো এসে ঘুরঘুর করছেন, দহ দহ শশয় শশয়। কালীর ঘুম আর আসে না। গোকুলও ভূত নামাইবার সুবিধা আর পায় না। অপেক্ষা করিতে করিতে কখন গোকুল ঘুমাইয়া পড়িয়াছে। হঠাৎ যখন ঘুম ভাঙিল, তখন দেখিল একেবারে ভোর হইয়া আসিয়াছে। কালীর তখন খুব নাক ডাকিতেছে। গোকুল আস্তে আস্তে মশারি তুলিয়া খাট হইতে নামিয়া করিয়া বিকট চিৎকার করিয়া লাফাইয়া গিয়া কালীর মাথাটা জোরে চাপিয়া ধরিল। কালী মুখে একটা শব্দ করিয়া মশারি ছিঁড়িয়া সর্বাঙ্গে জড়াইয়া লইয়া এক লাফে সিঁড়ির উপরে গিয়া পড়িল এবং সিঁড়ি দিয়া গড়াইতে গড়াইতে গিয়া একেবারে নিচে খোয়ার উপর আচার খাইল। তাহার জটাওয়ালা টিকিটি গোকুলের হাতের মুঠোর মধ্যেই রইয়া গিয়াছিল। ভোর হইতে না হইতেই লক্ষ্মীকান্তবাবু লোকজন লইয়া বাড়ির সামনে আসিয়া দাঁড়াইয়া সূর্যোদয়ের অপেক্ষা করিতেছিলেন। সূর্যাস্ত হইতে সূর্যোদয় পর্যন্ত ভূতের অধিকারে পা দেওয়া তো অমনি নয়। কিন্তু কালীগুণীকে পড়িয়া গোঁ গোঁ করিতে দেখিয়া দু একজন অসম সাহসিক লোক ইতস্তত করিতে করিতে ধীরে ধীরে দুপা আগাইয়া এক পা পিছাইয়া গিয়া তাহাকে উঠাইয়া হাতার বাহিরে আনিল। বেচারা টিকি ছিঁড়িয়া রক্ত পড়িতেছে, মুখের এক পাশ খোয়ায় আছাড় খাইয়া থেঁতলাইয়া গিয়াছে, সর্বাঙ্গ ক্ষত বিক্ষত। সকলে তাহার চোখে মুখে জল দিয়া বাতাস করিতে করিতে জিজ্ঞাসা করিল, উনি ব্যাপার কি? কালী বলিল, ওরে বাবা, কি ভয়ানক! একটু ঘুমিয়ে পড়েছি, যেই মন্ত্র পড়া বন্ধ হয়েছে সেই তককে একটা আস্ত গবুদ একদম তেড়ে এসে চেপে ধরলে আমার টিকিটা। ওই হতভাগা ডাক্তারটাই তো যত নষ্টের গোড়া। টিকিটে বেঁধে দিয়েছিল কিনা গবুদ খেদানো কবচ, যত আক্রোশ পড়লো এসে টিকিটার উপর। আচমকা ঘুম ভেঙে যেতেই অমনি আউড়ে দিলাম হুং হুং বং ক্রং। তখন আর আমায় কিছু করতে না পেরে মশারি শুদ্ধ আমায় জড়িয়ে সরিয়ে তাল পাকিয়ে ছুঁড়ে ফেলে দিল উপর থেকে একেবারে নিচে। সকলে সমস্বরে জিজ্ঞাসা করিয়া উঠিল,
আর ডাক্তার? হ্যাঁ, ডাক্তার। তাকে কি আর রেখেছে? আমি যাই তাই কোনো গতিকে প্রাণে বেঁচে এসেছি। তাহলে তো তাকে একবার গিয়ে দেখা উচিত। বিদেশি লোকটা গোঁয়ার্তুমি করতে গিয়ে বেঘরে মারা গেল গা। তখন সকলে লম্বা লম্বা বাঁশের লাঠির ডগায় লণ্ঠন বাঁধিয়া লইয়া সন্তর্পণে সিঁড়িতে উঠিতে লাগিল। প্রত্যেকেরই ইচ্ছা সকলের পশ্চাৎ থাকিবে। কালীর ভয় করা শোভা পায় না, তাই তাহাকে প্রাণ হাতে করিয়া সকলের আগে আগে যাইতে হইতেছিল। সে থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে জোরে জোরে মন্ত্র পড়িতেছিল। হম হম ধম পচ পচ মরদয় মরদয়। সকলে ঠেলাঠেলি করিতে করিতে সিঁড়িতে উঠিয়াছে টের পাইয়া গোকুল তাড়াতাড়ি কালীর টিকিটি সিঁড়ির দরজার মাথায় চৌকাঠে শিকলের সুরসতে ঝুলাইয়া দিল এবং আপাদমস্তক মুড়ি দিয়া রুদ্ধ হাসির চোটে অত্যন্ত কাঁপিতে লাগিল। এতক্ষণে গোলমাল শুনিয়া পাড়া পড়শি সকলে আসিয়া জুটিয়াছে। তাহারা সকলে এক বাক্যে সাক্ষ্য দিল, কাল রাত্রে তাহারা ভূতের বিকট হাসি, উৎকট চিৎকার, হুটোপুটি শুনিয়াছে। এমন উপদ্রব এ বাড়িতে আর কখনো হইতে দেখা যায় নাই। সকলেই উপরে উঠিয়া সিঁড়ির দরজার ওপার হইতে লম্বা লাঠি বাড়াইয়া বাড়াইয়া গোকুলের মশারির চারিদিকে লণ্ঠন ঘুরাইয়া ঘুরাইয়া তাহার অবস্থা নির্ণয় করিতে চেষ্টা করিতে লাগিল। কেহই সাহস করিয়া সে ঘরে পা দিতে পারিতেছিল না। তখনও ঘরের মেঝেতে হোমের পূজার চিহ্ন ছড়াইয়া পড়িয়াছিল, যা সকলের মনে ভয় জন্মাইয়া তুলিতেছিল। কালী বলল, দেখছো কি? এই দেখো, আমার টিকিটা এখনো ঝুলছে, আর ডাক্তারও হয়ে গেছে। দেখছো না কিরকম কাঁপছে? ভূত প্রেত পিশাচ কি রোগীরা বাপু যে ওষুধ গিলিয়ে তাকে মারবে? এ যে একেবারে মরা জিনিস। ওং হর হর কালী কালী ধম ধম বিদ্যে আলে মালে তালে অন্ধে বন্ধে পচ পচ মত মত। একজন চৌকাটের এপার হইতেই ঘরের মধ্যে একটু ঝুঁকিয়া ভয়ে ভয়ে ডাকিল, ডাক্তার বাবু। গোকুল ধর্মর করিয়া উঠিয়া বসিয়া চিৎকার করিয়া উঠিল, হ্যাঁ অমনি ওরে বাবারে বলে চিৎকার করিয়া সকলে দুধ দাস শব্দে এক ছুটে পলাইয়া একেবারে রাস্তায়। নিঃশব্দে হাসিতে হাসিতে গোকুলের পেটে ব্যথা ধরিয়া গিয়াছিল। অনেক কষ্টে একটু দম লইয়া প্রকৃতস্থ হইয়া সে নিচে নামিয়া চলিল। নামিতে নামিতে দেখিল ডগায় লণ্ঠন বাঁধা লাঠিগুলি বাড়াইয়া ধরিয়া সকলে গুটি গুটি আবার অগ্রসর হইতেছে। গোকুল ডাকিল, গুনি। কালী হাত জোর করিয়া বলিল, থাক বাবা থাক, তোমায় তো আমরা কিছু বলিনি। তোমার ভালোর জন্যই আমরা তন্ত্রমন্ত্র করছিলাম। থাকো বাবা, তুমি থাকো। দ্রাবিড়ি দ্রাবিড়ি জল জল প্রজ্জ্বল প্রজ্জ্বল। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।